আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব ৮। মানুষের মন কখনো ক্লান্ত হয় না। এই স্লোগান দিতে দিতে নিজেকে শক্ত করল মেঘ। আজকে সে ফজরের আজানের সময় উঠেছে। রাতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিল। দিন যত যাচ্ছে পরীক্ষা তত কাছে আসছে। যেভাবেই হোক চান্স পেতে হবে। প্রথম টার্গেট মেডিকেল, দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এজন্য সবই পড়তে হচ্ছে তাকে। নামাজ পড়তে বসেছে মেঘ। ৭টা থেকে ৭টা ৩০ পর্যন্ত পড়াশোনা করেছে। সকালে খালি পেটে বেশিক্ষণ থাকা কষ্টকর। তাছাড়া পড়াশোনা করলে আরও বেশি ক্ষুধা পায়। গতকাল সন্ধ্যায় খেয়েছিল, সারা রাত কিছু খায়নি। খিদায় চু চু করছে পেট। দৌড়ে নিচে গেল মেঘ। মেঘের দৌড় দেখে ভয় পেয়ে গেলেন হালিমা খান। উনিও রান্নাঘর থেকে ছুটলেন। হালিমা খান চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর, এভাবে ছুটিস কেন? মেঘ জবাব দিল, আমার ক্ষুধা পাইছে আম্মু, তাড়াতাড়ি খেতে দাও। হালিমা খান আবার জিজ্ঞেস করলেন, তুই কখন উঠেছিস? মেঘ শান্ত জবাব, ফজরের সময় উঠেছি, তারপর পড়াশোনা করেছি, তাড়াতাড়ি খেতে দাও আমায়। হালিমা খান যেন খুশিতে গদগদ হয়ে গেলেন। ওনার মেয়ে পড়াশোনায় মনোযোগ দিচ্ছেন, সাথে খাওয়া দাওয়াতেও। এ তো প্রতিটা মায়েরই প্রধান স্বপ্ন। উনি ছুটে গেলেন রান্নাঘরে। মেয়ের পছন্দের সব খাবার হাজির করলেন মেয়ের সামনে। মেঘ ক্ষুধার তাড়নায় ঝটপট খাবার শেষ করে নিজের রুমে চলে গেল। আজকে তার কোচিং, প্রাইভেট কিছুই নেই। সন্ধ্যায় শুধু শাহরিয়ার ভাইয়া পড়াতে আসবেন। সারাদিনের একটা রুটিন করে নিল মেঘ। টার্গেট সেট করে পড়াশোনা করলে পড়াশোনা তাড়াতাড়ি এগোয়। এদিকে ৮টার পর বাড়িতে সবাই খেতে বসছে। আবির একেবারে রেডি হয়ে নেমেছে। চেয়ার টেনে বসতে বসতে নজর পড়ে সামনের চেয়ারটা ফাঁকা। নিষ্পলক তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড, স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করে। ইকবাল খান জিজ্ঞেস করলেন, ম্যাক কোথায়, ওঠেনি এখনো? হালিমা খান প্রফুল্ল মেজাজে উত্তর দিলেন, ও নাকি সেই ভোরবেলায় উঠেছে। পড়তে পড়তে ক্ষুধা লাগছিল, তাই কিছুক্ষণ আগে খেয়ে গেল। আলী আহমেদ খান শীতল কণ্ঠে প্রশ্ন করলেন, শাহরিয়ার কি গতকাল এসেছিল? হালিমা খান পুনরায় উত্তর দিলেন, গতকাল আসেনি ভাইজান। মেঘ অনেকক্ষণ অপেক্ষা করেছে। আলী আহমেদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন, হয়তো কোনো সমস্যা, আজ আসবে নিশ্চয়ই। কেউ আর কোনো কথা বলল না। চুপচাপ খাওয়াতে ব্যস্ত সকলে। কিছুক্ষণ পর খাওয়া শেষ, উঠে চলে গেল বাড়ির কর্তারা। বসে আছেন ৪ ভাই বোন, মিম আর আদি খুনসুটি করে খাওয়াতে ব্যস্ত। তানবীর হঠাৎ আবিরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমার কি কিছু হয়েছে? আবির নড়ে চড়ে বসল, মুখ গোমরা করে উত্তর দিল, কিছু হয়নি। তানবীর আর কথা বাড়ায়নি, চুপচাপ নিজের খাওয়া শেষ করলো। নিজের খাবার শেষ করে ফ্রেশ হয়ে আবির ও অফিসের জন্য বেরিয়ে পড়ছে। বাকিরাও নিজেদের কাজে ব্যস্ত হলো। সারাদিনের ব্যস্ততা শেষ করলেই সকলেই বাড়ি ফিরল না কেবল আবির। আগামী মাস থেকে আবিরের নতুন কোম্পানি শুরু হবে, সেই কাজে ব্যস্ত সে। সারাদিন বাবার কোম্পানিতে কাজ সামলে সন্ধ্যার পর প্রায়ই দেখতে হয় নিজের অফিসের কাজকর্ম। সাথে তার আরও দুজন বন্ধু আছে, একজন রাকিব আর একজন রাসেল। আবিরের পরেই তাদের পোস্ট। আবিরের অবর্তমানে তারাই সামলাবে কোম্পানি। কয়েক বছর আগে থেকেই আবিরের সাথে প্ল্যান করতে রেখেছিল, এটারই পূর্ণতা পেতে চলেছে। এদিকে গতকাল নেই, আজও পড়ার রুমে অপেক্ষা করছে মেঘ, কিন্তু শাহরিয়ার ভাইয়া আসার কোনো খবর নেই। এই পৃথিবীতে কারো জন্য অপেক্ষা করার মতো কষ্ট আর কিছুতেই নেই। অধৈর্য হয়ে রাগে ফুঁসতে ফুঁসতে মেঘ বড় আব্বুর সামনে গিয়ে দাঁড়ালো। আলী আহমেদ খান সোফায় বসে কফি খেতে খেতে টিভি দেখছিলেন। মেঘ জিজ্ঞাসু চোখে তাকালো বড় আব্বুর দিকে, তারপর আস্তে আস্তে বলল, ভাইয়া কি পড়াতে আসবে না? আলী আহমেদ খান মনোযোগ সরল টিভির দিক থেকে, এক পলক তাকালো ম্যাগের দিকে, তারপর পকেট থেকে ফোন বের করে ডায়াল কলের শাহরিয়ারের নাম্বারে প্রথমবার রিসিভ হলো না, দ্বিতীয়বার রিসিভ হলো। আলী আহমদ
খান জিজ্ঞেস করলেন, তুমি আসছো না কেন? পড়াবে না? শাহরিয়ার শীতল কণ্ঠে উত্তর দিল, আঙ্কেল, আমার জন্য বাসাটা দূরে হয়ে যায়, সময় মেনটেন করারও একটু সমস্যা, তাই আমি আর আসতে পারবো না, সরি। আলী আহমেদ খানের জবাব, তাহলে তুমি এই কথাটা প্রথম দিনেই জানাতে পারতে। শাহরিয়ার গম্ভীর কণ্ঠে উত্তর দিল, একটু অসুস্থ ছিলাম আঙ্কেল, হাসপাতাল থেকে আজই ফিরেছি, আপনাকে সময় করে ফোন দিতাম আমি। আলী আহমেদ খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে তোমার? শাহরিয়ার ঠান্ডা কণ্ঠে বলল, তেমন কিছু না, হালকা ব্যথা পেয়েছি, দোয়া করবেন আঙ্কেল, আল্লাহ হাফেজ। আলী আহমেদ খান বললেন, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ। আলী আহমেদ খান ম্যাককে জানালেন। ম্যাক কি বলবে বুঝে উঠতে পারল না, ঠায় দাঁড়িয়ে রইল সোফার পাশে। তখনই সিঁড়ি দিয়ে নামছিলেন তানভীর। ম্যাগের কাছে দাঁড়িয়ে প্রশ্ন করল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? ম্যাগ মাথা নিচু করে পাতলা অধর নেড়ে ছেড়ে বলে, শাহরিয়ার ভাইয়া পড়াবেন না আমায়। তানভীর কপাল গুটিয়ে বলল, তাতে মন খারাপ করার কি আছে, মানুষের সমস্যা থাকতেই পারে। ম্যাগ চোখ তুলে তাকালো ভাইয়ের পানে। তানভীর বড় আব্বুর দিকে তাকিয়ে পুনরায় বলল, আমার একজন পরিচিত আপু আছে, উনি খুব ভালো পড়ান শুনেছি, আপনি অনুমতি দিলে আমি কি কথা বলে দেখব? আলী আহমেদ খান তানভীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। হয়তো মনে মনে ভাবলেন, যেই ছেলে জীবনে পড়াশোনা করে না সেই ছেলে আবার বোনের জন্য টিউটর খুঁজছে। মুখ ফুটে বললেন, দেখো তোমার মতো গর্দভ হয় না যেন। তানভীর হাসি মুখে বলল, এবার 2-1 দিন পড়ার পর ম্যাগির যদি মনে হয় পড়বে তাহলে ফিক্সড করব। আলী আহমেদ খান এবার যেন স্বস্তি পেলেন, সহজভাবেই বললেন, ঠিক আছে, কালকে আসতে বলো তাহলে। তানভীর আর কথা না বাড়িয়ে চুপচাপ বাসা থেকে বের হয়ে গেলেন। ম্যাগও নিজের মতো বই খাতা নিয়ে রুমে চলে গেল। আজ মঙ্গলবার। ম্যাগ রেডি হয়ে একেবারে নিচে নামলো। ক্লাসের টাইম 30 মিনিট এগিয়ে দিয়েছেন, তাই তাড়াতাড়ি যেতে হবে। খাবার টেবিলে বসেন, তাড়াহুড়াও খাবার খাচ্ছে ম্যাগ। সামনের চেয়ার ফাঁকা, এতেই যেন ম্যাগের স্বস্তি কাজ করছে। রবিবারের ধমক খাওয়ার পর থেকে ম্যাগ ইচ্ছে করেই আবির থেকে দূরে দূরে থাকতে ইচ্ছাইছে। এদিকে আবির 8টার দিকে না খেয়ে অফিসে চলে গেছে। নিজের অফিসের কাজ শেষ করে তারপর বাবার অফিসে যাবে। ম্যাগও খাওয়া শেষ করে কোচিংয়ের উদ্দেশ্যে রওনা দিল। 2টায় ম্যাগ কোচিং থেকে এসে ফ্রেশ হয়ে খেতে বসেছে। 2 লোকমা মুখে তুলতেই কারো পায়ের শব্দ ফিরে তাকায় ম্যাগ। আবির খাবারের টেবিলের দিকে আসছে। অমনি ম্যাগের গলায় খাবার আটকে গেছে। খাবার গিলতে পারছে না মেয়েটা। কোনো রকমে পানি দিয়ে খাবারটা গিলল। এদিকে আবির বেসিন থেকে হাত ধুয়ে এসে মামনিকে খাবার দিতে বলল। বসলো ম্যাগের বিপরীতে রাখা চেয়ারটাতে। ম্যাগের চিবুক নামলো গলায়, দৃষ্টি তার প্লেটের দিকে। মনে মনে আল্লাহ আল্লাহ করছে মেয়েটা। হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যাচ্ছে। 2 দিন পালিয়ে থেকেও লাভ হলো না। বারবার কানে বাজছে রবিবারের সেই কথাটা, এমন থাপ্পড় দিব যার দাগে 1 মাসেও যাবে না। কে চায় স্বেচ্ছায় মায়ে খেতে? কোনো রকমে খেয়ে সরে পড়লেই বাঁচে সে। খাওয়ার গতি বাড়ালো। নাকে মুখে খাচ্ছে ম্যাগ। আবির ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো ম্যাগের দিকে। কপাল কুঁচকে গম্ভীর গলায় বলল, কি হয়েছে তোর? ম্যাগের নিঃশ্বাস আটকে আছে, গলা শুকিয়ে কাঠ। সরাসরিরে কম্পনের মাত্রা তীব্র হলো। কথা বের হচ্ছে না মুখ দিয়ে। কিন্তু আজ তাকে বলতে হবে, হিটলারের মুখোমুখি হতে হবে তাকে। নিজেকে নিজে সাহস দিল। ম্যাগের সরল স্বীকারোক্তি, কিছু হয়নি আমার। আবির কিছু বলতে গিয়েও গিলে ফেলল কথাটা। এর মধ্যে হালিমা খান আবিরের খাবার নিয়ে এসেছেন। আবির খাওয়ায় মনোযোগ দিল। হালিমা খান আবিরকে উদ্দেশ্য করে বললেন, সকালে কিছু খেয়েছিলি বাবা? আবির গুরুকার কণ্ঠে উত্তর দিল, খায়নি।
হালিমা খান কিছুটা চিন্তিত কণ্ঠে বললেন, সকালে খেয়ে গেলেই পারতিস, একটু দেরি হলে না হয় হতো। আবির কোনো উত্তর দিল না। ম্যাগ মনে মনে ভাবছে, আমার যে লোক হুমকি দেয় ঠিকমতো খেতে হবে, সে নিজে যখন না খেয়ে থাকে তখন তাকে কোনো ধমক দেয় না কেউ। সব দোষ এই ম্যাগের। থাকবই না এই বাড়িতে। উঠতে চাইলেও টেবিল থেকে তৎক্ষণাৎ চোখ পড়ে আবির ভাইয়ের দিকে। আবিরের মাথা নিচু করে খাচ্ছে। এখন উঠতে গেলে নিশ্চয় ধমক দিয়ে আবার বসাবেন। কে জানে আবার থাপ্পড়ই বা মারেন কিনা। এসব ভেবে মেঘ আবার বসে দ্রুত গতিতে খাওয়া শুরু করে। আবির রাগে এক প্রকার চিৎকার দিয়ে উঠল, একটা থাপ্পড় দিব তোকে, এভাবে খাচ্ছিস কেন? ম্যাগ সহসায় থমকে গেল। ধমক খেয়ে চোখ টলমলে করছে তার। মুখের বাতগুলো কোনো রকমে গিলে মনে মনে ভাবল, আমাকে থাপ্পড় দেওয়ার এত ইচ্ছে আপনার? আবিরের থাপ্পড়ের ভয়ে 2 দিন যাবৎ খাবার টেবিল সবার সাথে খায় না মেয়েটা। কে জানতো এই দুপুরবেলায় আবির ভাই অফিস থেকে বাসায় চলে আসবেন। জানলে হয়তো আগে খেয়ে নিত, না হয় আবির ভাই খাওয়ার পর খেতে আসতো। কেন এই মানুষটা তার সামনে আসে? কেনই বা এত রাগ দেখায় ভেবে পায় না ম্যাগ। হঠাৎ মনে পড়ে যাই ঘুম থেকে উঠে বলা স্লোগানটা। ম্যাগ মনে মনে বিড়বিড় করল, আমার মন একমাত্র আমার নিয়ন্ত্রণে চলবে। ম্যাগ ভয় পাবে না আবিরকে। তারপর স্বাভাবিকভাবে প্লেটের ভাতগুলো শেষ করে হাত ধুয়ে সিঁড়ির দিকে যেতে নেয়। সোফার কাছ পর্যন্ত যেতেই মিম আর আদি দৌড়ে এসে জাপটে ধরে মেঘকে। আকস্মিক ঘটনায় কিছুটা ঘাবড়ে গেল মেঘ। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, কি হয়েছে তোদের? মিম পিস পিস করে মেঘকে বলল, আপু প্লিজ আবির ভাইকে বললো না আমাদের নিয়ে বাইকে ঘুরতে। কখনো বাইকে উঠেনি, প্লিজ বলবা। ম্যাক কোনো কিছু না ভেবেই বলল, আমি বলতে পারবো না। আদি বলে উঠল, প্লিজ 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 আপু, আমরা বলার সাহস পাচ্ছি না, প্লিজ তুমি একটু বলো না। ম্যাগ আবারও গভীর কণ্ঠে জবাব দিল, আমি পারবো না বলতেছি তোদের ঘুরতে ইচ্ছে করে তোরা বল। ম্যাগ মনে মনে ভাবছে, তোরাই সুখে আছিস, আমাকে তো উঠতে বসতে থাপ্পড় মারার হুমকি দিচ্ছে। আমি এবার এটা বললে নিশ্চিত এখনই খাবো থাপ্পড়টা। আবির খাওয়া শেষ। এদিকে আসতে দেখে ম্যাগ তাড়াতাড়ি রুমে চলে যেতে চাচ্ছে, কিন্তু আদি আর মিম ও করুণ স্বরে বলছে, প্লিজ আপু তুমি বলো না। এবার ম্যাগ রেগে কটমট করে বলে, আমি বললাম তো পারবো না। মিম আর আদি এবার চুপসে গেল। ম্যাগ আর এক মুহূর্ত দাঁড়ালো না, সিঁড়ি দিয়ে ওঠায় ব্যস্ত। আবির বিষয়টা লক্ষ্য করেছে। আবির আদিকে জিজ্ঞেস করে, কাকে কি বলতে বলছিস ওকে? মিম শ্বাস টেনে সাহস নিয়ে বলল, ভাইয়া আমাদের আপনার বাইকে নিয়ে ঘোরাবেন প্লিজ। ম্যাগ সিঁড়িতে উঠতে উঠতে পিস করে বলে, হিটলার নিবে বাইকে তোদের, সে ঘুরে বালি। আবির কণ্ঠ 3 গুণ ভারী করে উত্তর দিল, আমার বাইকে কাউকে উঠাবো না। কিছুদিন পর তানবীরকে বাইক কিনে দেব, তখন ও তোকে নিয়ে ঘুরবে। আদি আকস্মাৎ প্রশ্ন করলে বসলো, তুমি তানবীর ভাইকে নিয়ে ঘুরো না? আবির এবার স্বাভাবিক কণ্ঠে বলল, এখনো তানবীর আমার বাইকে ওঠেনি, তবে ভবিষ্যতে উঠতে পারে। ওর সাথে তোদের কি সম্পর্ক? মিমা আদি বোবা হয়ে রইল। ম্যাগের কথার ফলে যাওয়াতে নিজেকে নিয়ে গর্ব করতে করতে রুমের দিকে যাচ্ছে আর ভাবছে, 2 ভাইয়ের গলায় গলায় সম্পর্ক, অথচ বাইকে ওঠার পারমিশন দেয়নি। সহসা অভিব্যক্তি পাল্টানো মুখের বিড়বিড় করে বলল, হিটলার থেকে ভালো আর কি আশা করা যায়? রুমে গিয়ে সোজা শুয়ে পড়ল। তৎক্ষণাৎ ফোনটা হাতে নিল। এই 2-3 দিন একবারের জন্য ও ফেসবুকে ঢুকেনি সে। মন খারাপ কাটাতে ঢুকলো ফেসবুকে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটা পোস্ট সামনে আসছে। একদিন আগে আবির ফেসবুকে একটা অসম্ভব সুন্দর ছবি আপলোড দিয়েছে। সাথে ছোট করে ক্যাপশন লিখেছে, শূন্যতা আমায় ঘিরে আছে আর আমি ঘিরে আছি মোহে।
ম্যাগ ছবিটা দেখে যতটা খুশি হলো তার থেকে বেশি চিন্তিত হলো ক্যাপশন কি বুঝিয়েছেন তা ভাবতে। সে ক্যাপশন বোঝার চেষ্টায় মগ্ন হলো, মনে মনে আওড়ালো, উনি কি তাহলে সত্যিই কারো সাথে রিলেশনে আছেন? তৎক্ষণাৎ মনের ভেতর থেকে জবাব এলো, উনি প্রেম করলে তোর কি? তোরে যে উঠতে বসতে থাপ্পড় দেওয়ার ভয় দেখায়, তোর লজ্জা করে না এই হিটলারকে নিয়ে ভাবতে? সঙ্গে সঙ্গে ডাটা অফ করে ফোন রেখে দিল ম্যাগ। সত্যিই তো, সে তো আবির ভাইয়ের উপর রেগে আছে, তাহলে আবার আবির ভাইকে নিয়ে ভাবছে কেন? এদিকে আবির রুমে এসে 5 থেকে 10 মিনিট রেস্ট নিয়ে নিজের ল্যাপটপ আর কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়েছে। সন্ধ্যায় ম্যাগের নতুন টিউটর এসেছে, বয়স এত বেশি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স পড়াশোনা করছেন, এবার 3য় বর্ষে আছেন। দেখতে মাশাল্লাহ অনেক সুন্দরী, গোলগাল চেহারা, বোরকা পরে হিজাব পরে এসেছেন। গুছিয়ে কথা বলেন, সুন্দর করে বুঝিয়ে পড়িয়েছেন ম্যাগকে। ম্যাগ যেন পড়ার থেকেও বেশি মুগ্ধ হয়েছেন ওনার কথা বলার স্টাইলে। ওনার নাম জান্নাত। ম্যাগের ওনাকে এতই ভালো লেগেছে যে 2 দিন পড়া পর্যন্ত অপেক্ষা করতে পারল না। জান্নাত আপু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে গেলেন বড় আব্বুর কাছে, জানালো ওনার কাছেই পড়বে সে। আলী আহমেদ খান যেন কিছুটা নিশ্চিত হলেন। তারপর ম্যাগকে বললেন, কখনো যদি মনে হয় তোমার পড়ার ঘাটতি হচ্ছে তাহলে আমি নতুন টিউটর আনবো, তুমি চিন্তা করো না, পড়াশোনায় মনোযোগ দাও। ম্যাগ ঠিক আছে বলে নিজের রুমে চলে গেল। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করলো, কিন্তু আবির নেই। ইদানিং আবির অফিস শেষ করে নিজের নতুন অফিসে চলে যায়। ওখানে সব গোছানো, প্ল্যানিং করা, এসব নিয়ে ব্যস্ত থাকে। রাত 11টার আগেই ফিরেই না, কেউ অপেক্ষাও করে না তার জন্য, কারণ আবিরের করা নিষেধ। আমার জন্য কেউ অপেক্ষা করলে আমি আর ফিরবই না। সেই থেকে মা আর মামনি নিজেদের সময় মতো শুয়ে পড়ে। আবির 11টার পরে এসে ফ্রেশ হয়ে নিজের মতো খায়। কেটে গেল আরও 2 দিন, দেখা হলো না ম্যাগ আর আবিরের। সকালে আবির খেতে আসলেও ম্যাগ আগেই আগেই খেয়ে পালায়। সে আবির ভাইয়ের মুখোমুখি হতে চায় না। ম্যাগ ছোটবেলা থেকেই খুব আবেগী আর জেদি, অল্পতে কান্না করা তার স্বভাব। আর কোনো বিষয়ে জেদ করলে তা সহজে কাটে না। যেমন সামান্য থাপ্পড়ের জন্য আবির ভাইয়ের সাথে 9 বছর উপরে কথা বলেনি একটিবার। আবির দেশে আসাতে মনে অন্যরকম অনুভূতি জন্মালো শুরু করেছিল সবেমাত্র, কিন্তু আবির ভাইয়ের হুমকিতে গুলো চাপা পড়ে যাচ্ছে। ম্যাগ নিজেই যেন অনুভূতিগুলোকে মাটি চাপা দিতে ব্যস্ত। কথায় আছে, চোখের আড়াল হয়ে গেলে মনের আড়াল হতে বেশি সময় লাগে না। এজন্য ম্যাগ সর্বোচ্চ চেষ্টা করছে যেন আবির ভাইয়ের সামনে সে না পড়ে। সবাই টেবিলে বসার আগেই সে খেয়ে নিজের রুমে চলে যায়। আবির ভাই অফিসে গেলে সে কোচিংয়ের জন্য বের হয়। দুপুরে আবির থাকে না বলে একটু রিল্যাক্সে খেতে পারে। রাতে জান্নাত আপু পড়িয়ে যায় 7টা 30 নাগাদ, তখনই খেয়ে রুমে চলে যায়। তখন তো আবির ভাই ফিরেই না, দেখা হবে কিভাবে? সেই রবিবার থেকে ম্যাগ পালিয়ে বেড়াচ্ছে। আজ বৃহস্পতিবার রাত। ম্যাগ নিজের পড়া শেষ করে শুয়ে মোবাইলটা হাতে নিয়েছে। আবির কথা খুব মনে হচ্ছে তার, তাই আবিরের আইডিতে ঢুকলো, কিন্তু কোনো আপডেট নেই। মনের ভেতরটা কেমন জানি মোচড় দিল ম্যাগের। মঙ্গলবার দুপুরে খেতে বসেছিল একসাথে, তারপর আর দেখেই নি সে। ম্যাগের খুব ইচ্ছে করছে আবির ভাইকে দেখার, মনকে কোনোভাবে শান্ত করতে পারছে না। মনের জোরগুলোও নিস্তেজ হয়ে পড়েছে। অনেকক্ষণ মনকে বুঝিয়ে ব্যর্থ হলো, তাই রুম থেকে বের হয়ে গুটি গুটি পায়ে এগিয়ে আবির ভাইয়ের রুমের দিকে। রাত তখন 11টার উপরে। ড্রয়িং রুমে একটা হালকা আলোর বাল্ব জ্বলছে, পুরো বাড়ি অন্ধকার। ম্যাগ আবিরের রুমের সামনে দাঁড়ালো, দরজা চাপানো। আস্তে করে ধাক্কা দিল ম্যাগ। চেক করতে চাইছিল খোলা কি বন্ধ।
ম্যাগের হালকা ধাক্কাতেই খুলে গেল দরজা। কিছুটা ঘাবড়ে গেল ম্যাগ। আদি আবির ভাই রুমে থাকেন, তাহলে আজ থাপ্পড় নিশ্চিত। তাই দুগালে হাত দিয়ে আস্তে করে উকি দিল রুমে। রুমের বারান্দায় বাল্ব জ্বলছে, সেটার আলোর রুমে আসছে। মোটামুটি আলোকিত হয়ে আছে রুমটা। আবির কোথাও নেই। বিছানা টান টান করে পাতানো, টেবিলে বই খাতা কাগজপত্র এলোমেলো, সাথে একটা ল্যাপটপের আলো জ্বলছে। চেয়ারের উপর দুই তিনটা কাপড় এলোমেলোভাবে পড়ে আছে, ছেলেদের রুমে সচরাচর যেমন হয়। ম্যাগ মনে মনে ভাবছে, আবির ভাই কি এখনো বাসায় ফিরেনি? নিজের রুমের দিকে ফিরে এক কদম এগুতেই কানে ভেসে আসে গানের সুর। দাঁড়িয়ে পড়ল ম্যাগ। মনে মনে ভাবছে, গান কে গাইছে? আবির ভাই নয় তো। আবারও ঘুরে গুটি গুটি পায়ে এগিয়ে গেল সিঁড়ির কাছে। ম্যাগ এই জীবনে কোনোদিন সন্ধ্যার পর ছাদে যায়নি। সবাই গেলেও যায় না, ওর ভয় লাগে। সন্ধ্যাবেলায় নাকি ছাদে তাঁরারা ঘুরে বেড়ায়। সারা রাত ছাদেই থাকেন, এ বয়ে ছাদে পা বাড়ান না সেদিকে। সিঁড়ির কাছে এসে থমকে দাঁড়ালো মেঘ। এই গান কি তাঁরা গাইতেছে? আমাকে আকৃষ্ট করে নেওয়ার জন্য? যাবে কি যাবে না এটাই ভাবছে ম্যাগ। বুকে সাহস নিয়ে দু কদম এগিয়ে ম্যাগ একটু উকি দিয়ে দেখলো ছাদের দিকে। ছাদের গেট খোলা। এটা দেখে মনে সাহস পেল মেয়েটা। তানারা গান গাইলে গেট খোলার কি দরকার? তারপর আল্লাহ আল্লাহ করে এগুচ্ছে ম্যাগ। গেটের কাছে এসে বুকে হাত রেখে উকি দিল ছাদের দিকে। ছাদের এক কর্নারে নজর পড়ল। সিঙ্গেল সোফার উপর হেলান দিয়ে বসে আছে একজন। চাঁদের উপর থেকে ম্যাগ সরে যেতেই স্পষ্ট বোঝা গেল এটা আবির ভাই। ম্যাগ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। এত রাতে আবির ভাই ছাদে কি করেন? কৌতূহল হলো ম্যাগের। আগে কি গান গেয়েছে তা ম্যাগ বুঝতে পারেনি। নিচ থেকে শুধু সুরটা শুনেছে। এখন আবির ভাই নীরব। কয়েক মুহূর্ত পর আবির ভাই আবার শুরু করলো। ছোট্ট বুকে ম্যাগ জমিয়ে কেন রে কাঁদিস পাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি। ছোট্ট তোর ওই অমনের ডানায় নাক ঘষতে দিবি কি? মুখের ভেতর গুলগুলিতে একলা পাখি হবি, তুই বুকের ভেতর গুলগুলিতে একলা পাখি হবি। ম্যাগ উদ্বিগ্ন নয়নে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। ছেলেদের গান শিখতে হয় না, তারা গালিগালাতে গান গাইলেও যেন অসম্ভব সুন্দর লাগে। ম্যাগ মুগ্ধ হয়ে আবিরের গান শুনছে। আবির ভাই একই রিলিক্স বারবার গাওয়াতে গানে মনোযোগ দিল ম্যাগ। নিজেকে নিজে প্রশ্ন করলো ম্যাগ, এই গান কাকে উদ্দেশ্য করে গাইছেন উনি? আমাকে নিয়ে নয় তো? একটু বলতেই মুখে হাসি ফুটে উঠল ম্যাগের। তৎক্ষণাৎ মনে হলো উনি আমাকে নিয়ে কেন গান গাইবেন? আমি কে? তানবীর ভাই তো সেদিন বলল আবির ভাইয়ের জীবনে কেউ আছে, তাহলে কি তার কথা ভেবেই গাইতেছেন? সঙ্গে সঙ্গে হাসি গায়েব হয়ে গেল। নিস্তব্ধ আঁখি তাকিয়ে আছে সে। বুকের বাঁ পাশে হালকা ব্যথা অনুভব হলো। ওনার মনে সত্যিই অনেক দুঃখ, না হয় এমন গান কেউ গায়? এর মধ্যে আবির ভাইয়ের গান থেমে গেল। কিছুক্ষণ নীরব থেকে পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে ধরালো। আগুন দিয়ে জ্বালালো সেই সিগারেট। এদিকে ম্যাগের মাথায় আকাশ ভেঙে পড়েছে। নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আবির ভাই সিগারেট খান। দাঁড়িয়ে থাকা শক্তিটুকু পাচ্ছেন না মেয়েটা। আকস্মাৎ দরজা এখানেই বসে পড়েছে সে। ম্যাগের জাত শত্রু হলো সিগারেট। যেখানে সিগারেটের গন্ধ ম্যাগ সহ্য করতে পারে না, সিগারেটের গন্ধ তার শ্বাসকষ্ট হয়ে যায়, সেখানে আবির সিগারেট খাচ্ছে। এটা যেন ম্যাগের মানতেই পারছে না। উষ্ঠদয় উল্টে নীরবে চোখের জল ফেলছে। যাকে সে মিস করেছিল, এতক্ষণ তাকে দেখার জন্য উদ্বিগ্ন ছিল, তাকে খুঁজে এসে একরকম একটা দৃশ্য দেখবে
তা সে কল্পনাও করতে পারেনি। অষ্টাদশীর মনটা নির্মমভাবে হত্যা করেছে আবির। আবির ভাই, অষ্টাদশীকে মনের বসন্তের ফুলের মতো আর ফুটবে না। আবির প্রতি খুব রাগ হলো ম্যাগের। রাগের সাথে কান্নার মাত্রাও বাড়তে লাগলো। ছাদের দরজার পাশে বসে পুপিয়ে পুপিয়ে কাঁদছে ম্যাগ। নিজেকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পাচ্ছে না সে। আচমকা আবির ম্যাগের সামনে হাজির হলো। ম্যাগ তখনও কান্নায় ব্যস্ত। আবির গম্ভীর কণ্ঠে শুধালো, এখানে কি করছিস?